সাম্প্রতিক জিকের রিভিশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, জব ক্যান্ডিডেট, এমনকি যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে সবার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আজকের এই ক্লাসটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর পরীক্ষার জন্য মাত্র 4 দিন সময় তোমরা পাচ্ছ যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু দারুণ একটা রিভিশন হয়ে যাবে। তো আজকে আমি 115টা সাম্প্রতিক জিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিশেষত যারা আপনারা জব ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু ক্লাসটা খুবই ইউনিক হবে। অ্যাডমিশন ক্যান্ডিডেটদের টার্গেট করেই কিন্তু ক্লাসগুলো নিচ্ছি, তাদের জন্য তো অবশ্যই এটা বেস্ট ক্লাস হবে। তো প্রথম আপনাদের জন্য আমি খুব দারুণ একটা প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নটা আমার মনে হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামে চলে আসতে পারে এবং অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নটা চলে আসতে পারে। প্রশ্নটা হলো ছাত্র জনতার অভ্যন্তরে হতাহত এবং নিখোঁজদের তথ্য সংগ্রহের পোর্টালের নাম কি? তো পোর্টালের নাম হলো rejuly.live। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে এই প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট মনে রাখতে হবে, পরীক্ষায় আসলে রাইট আনসারটা করে আসতে হবে। এরপর 1 নম্বর এখান থেকে আমাদের শুরু। ব্রিক্স এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? ব্রিক্সের সর্বশেষ সদস্য দেশ লাভ করেছে ইন্দোনেশিয়া। ব্রিক্সের কিন্তু বর্তমানে সদস্য দেশ রয়েছে, যেমন বিতে ব্রাজিল আছে, আরতে রাশিয়া আছে, আইতে ইন্ডিয়া আছে, সিতে চায়না আছে, এসতে সাউথ আফ্রিকা আছে, অর্থাৎ এখানে 5টা দেশ আছে। এছাড়াও সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া, এই টোটাল 6টা এবং 5টা 11টা বর্তমানে ব্রিক্সের সদস্য। এবং ব্রিক্স কিন্তু বর্তমান সময়ে একটি উদীয়মান অর্থনৈতিক আন্তর্জাতিক সংগঠন এবং এই সংগঠনের গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি, কারণ বিশ্বের 40% জিডিপি হোল্ড করে কিন্তু ব্রিক্সভুক্ত দেশগুলা। আপনারা হয়তো জানেন যে বিশ্বের সব থেকে বড় জিডিপির দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে রয়েছে চীন, এরপরে কিন্তু তৃতীয় অবস্থান রয়েছে জাপান, চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি এবং পঞ্চম অবস্থানেই কিন্তু রয়েছে ভারত। সুতরাং ভারতও কিন্তু এই ব্রিক্সের সদস্যভুক্ত। এরপর 2 নম্বর যে প্রশ্নটা আছে, বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে কোন কোম্পানি? তো ল্যাপটপ জগতের এক স্বনামধন্য কোম্পানি লেনোভো। লেনোভো কিন্তু বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে। এটার বাংলাদেশি টাকা এটার প্রাইস আসবে প্রায় 4.5 লাখ টাকা মতো। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা আছে, ডোনাল্ড ট্রাম্প গালফ অফ মেক্সিকোর নাম কি রাখার ঘোষণা দিয়েছে? তো ডোনাল্ড ট্রাম্প গালফ অফ মেক্সিকোর নাম রাখার ঘোষণা দিয়েছে গালফ অফ আমেরিকা। তো আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে গালফ অফ মেক্সিকো, যেটা বর্তমান এখনো পর্যন্ত এই নামে আছে, সেটার কিন্তু ছবিটা দিয়েছে। আমি একটু ধারণা দিই। তো দেখেন এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হলো আমেরিকা এবং মেক্সিকোর সীমান্ত। এই জায়গাটা হলো আমেরিকা এবং মেক্সিকোর সীমান্ত। আর এইখানে এই যে জায়গাটা, এটা হলো যুক্তরাষ্ট্রের যে ফ্লোরিডা অঙ্গরাজ্য আছে, এই ফ্লোরিডা অঙ্গরাজ্য। ঠিক এপাশেই কিন্তু আছে জর্জিয়া, যুক্তরাষ্ট্রের জর্জিয়া, এপাশে আছে হাউস্টন, টেক্সাস, এগুলো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো মেক্সিকো, এই জায়গাটা হলো মেক্সিকো। তো এইখান থেকে ঠিক এ পর্যন্ত আছে মেক্সিকো, আর এপাশে আছে প্রশান্ত মহাসাগর, আর এপাশে আছে আটলান্টিক মহাসাগর। এবং এই 2 মহাসাগরের মাঝেই কিন্তু আমেরিকা মহাদেশ, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর। এবং এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো গালফ অফ মেক্সিকো। তো যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই যে আমেরিকার যে সীমান্ত আছে গালফ অফ মেক্সিকোর সাথে বিশাল একটা সীমান্ত কিন্তু আছে। আবার মেক্সিকোরও কিন্তু মোটামুটি একটা ভালো সীমান্ত কিন্তু গালফ অফ মেক্সিকোর সাথে আছে, বা মেক্সিকো উপসাগরের সাথে আছে। তুলনামূলকভাবে বিবেচনা করলে কিন্তু যুক্তরাষ্ট্রের সীমান্ত আরও বেশি। এ কারণে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন বলা যায় কিছুটা কট্টর ডানপন্থী ব্যক্তি তো এই নামটা মেনে নিতে রাজি না, তাই না? তো এই জন্য নামটা রাখবে হলো গালফ অফ আমেরিকা। গালফ অফ মেক্সিকোর এটা নাম পরিবর্তন হয়ে যাবে। আর এই গালফ অফ মেক্সিকো এটা কিন্তু এখানে ফ্লোরিডা প্রণালী, এই যে ফ্লোরিডা প্রণালী, এই প্রণালীর মাধ্যমে কিন্তু আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে। আর এখানে একটা খুব ক্ষুদ্র একটা রাষ্ট্র আছে কিউবা, ঠিক আছে? এপাশে খুব ক্ষুদ্র ওয়েস্ট ইন্ডিজভুক্ত যে সকল দেশ, এগুলো অবশ্য ওয়েস্ট ইন্ডিজভুক্ত না, ক্যারিবিয়ান সি এর কিছু কিছু ডোমিনিকা রিপাবলিক, ক্ষুদ্র ক্ষুদ্র দেশ কিন্তু আছে আমেরিকা মহাদেশে। তো আমার মনে হয় বিষয়টা আপনারা দারুণভাবে বুঝতে পেরেছেন। তো এরপরে আমাদের আরও কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। 4 নম্বর যে প্রশ্নটা আছে, সম্প্রতি কি নামে 24 অর্থাৎ 24 ঘন্টা সংবাদ ভিত্তিক নতুন চ্যানেল চালু করা হয়েছে? সম্প্রতি বিটিভি নিউজ নামে বিটিভির একটি নতুন 24 ঘন্টা ভিত্তিক সংবাদ নতুন চ্যানেল কিন্তু যুক্ত হয়েছে। এরপর 5 নম্বর যে প্রশ্নটা আছে, 2024 সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার কত শতাংশ ছিল? তো মুদ্রাস্ফীতির হার ছিল গ নম্বর 10.89%। এরপর আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নে 6 নম্বর যে প্রশ্নটা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ
আবু সাইদকে নিয়ে অঙ্কিত চিত্রকর্ম উন্নত মমশির এর শিল্পীকে? তো এটার শিল্পী হলো শহীদ কবির। আমি এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, আবু সাইদ যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ এবং তিনি পুলিশের বুলেটের মুখে কিন্তু বুক পেতে দিয়েছিলেন, এবং এই আন্দোলনটা কিন্তু তার এই বুক পেতে দেওয়ার পরেই তীব্র স্ফুলিঙ্গ ধারণ করে। সো তার অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবু সাইদ সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আবু সাইদ সম্পর্কে প্রশ্ন আসছে। আবু সাইদ কবে শহীদ হয় এই প্রশ্নটা কিন্তু মেডিকেলে চলে আসছে। সো আপনাদেরও যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আবু সাইদকে নিয়ে ইনফরমেশনগুলো জানতে হবে। সম্প্রতি কোন মন্ত্রণালয় ISO সনদ অর্জন করেছে? অর্থ মন্ত্রণালয় রিসেন্টলি এই সনদটা অর্জন করেছে। 8 নম্বর যে প্রশ্নটা আছে এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে থেকে? নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে অক্টোবর মাসের প্রথম সোমবার। নোবেল পুরস্কার সম্পর্কিত প্রশ্ন কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে, সবসময় যে সাম্প্রতিক যেটা ঘটে যাচ্ছে এটাই আসবে এমনটা না, এভাবেও প্রশ্নগুলো আসতে পারে। যেমন বিউপিতে প্রশ্ন আসছে যে এই পর্যন্ত সবথেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা? রেড ক্রস এই পর্যন্ত সব থেকে বেশি নোবেল পুরস্কার পেয়েছে, 3 বার নোবেল পুরস্কার লাভ করেছে। এভাবেও কিন্তু প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 9 দাগ, সম্প্রতি ফিলিস্তিনের কে রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছে? ঈসা আমরো রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ মর্যাদাবান একটা পুরস্কার কিন্তু এটা। আচ্ছা, 10 নম্বর যে প্রশ্নটা আছে এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের 100 উদীয়মান প্রভাবশালী তালিকায় স্থান পেয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনি কিন্তু সম্প্রতি বিশ্বের যে 100 জন উদীয়মান প্রভাবশালী ব্যক্তি আছে তাদের তালিকায় কিন্তু স্থান পেয়েছে। আর 11 নম্বর যে প্রশ্নটা আছে, নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে? 10 লাখ টাকা পর্যন্ত একজন প্রবাসী নতুন নীতিমালায় ঋণ নিতে পারবে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন কথা জানিয়ে রাখি, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য বলছি, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র 4 দিন সময় পাচ্ছ। এই 4 দিনে তোমাকে একটা দারুণ অপরচুনিটি দিচ্ছি। অপরচুনিটিটা হলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটকে টার্গেট করে কিন্তু 25 সেট মডেল টেস্ট নিচ্ছি, এবং 25 সেট মডেল টেস্ট গুগল এবং অর্থাৎ গুগল ফর্ম যেটা বা ওয়েবসাইট বলতে তোমরা যেটাকে বোঝো, এবং PDF এর মাধ্যমে কিন্তু পরীক্ষাগুলো নিচ্ছি। এবং এই মডেল টেস্টের ফি মাত্র 300 টাকায়, মাত্র 300 টাকায় 25 সেট মডেল টেস্টে কি কি পাচ্ছ? 25 গুণ 60 হিউজ কিন্তু প্রশ্ন এই শেষ মুহূর্তে মাত্র 4 দিনে কিন্তু প্র্যাকটিসের সুযোগ পেয়ে যাচ্ছ। এখানে প্রায় চলে আসছে কত 1500 প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু তোমরা সাম্প্রতিক জিকের উপর প্রায় 500 প্রশ্ন পেয়ে যাচ্ছ। সাম্প্রতিক জিকের উপর এক্সক্লুসিভ 500 প্রশ্ন পেয়ে যাচ্ছ। রিটেন সাপোর্টও তোমাদের জন্য থাকছে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করো, এটা কিন্তু তোমাদের জন্য দারুণ অপরচুনিটি দেবে। স্বপ্ন যাদের রাজশাহী ইউনিভার্সিটি তাদের জন্য কিন্তু আমরা একটা নতুন অপরচুনিটি এই মুহূর্তে দিচ্ছি। আমাদের আগামী 31শে জানুয়ারি থেকে কিন্তু আমাদের নতুন কোর্স লঞ্চ হতে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করে, এই ইউনিটকে টার্গেট করে। তো এই কোর্সে আমরা টোটাল তোমাদেরকে কিন্তু 45টা ক্লাস দিব, এবং যত সাম্প্রতিক প্রশ্ন আছে সবগুলো দিয়ে দেব পরীক্ষার আগ পর্যন্ত। সেটা 500 থেকে 700 হতে পারে, 700-র উপরেও যেতে পারে। এবং তোমাদের দারুণ কিন্তু লেকচার শিট থাকবে শূন্য থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুপার প্রিপারেশনের জন্য যা যা লেকচার শিট, গাইডলাইন, টিউটোরিয়াল দরকার হয় সব কিছুই কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং কোর্সটার ফি এই মুহূর্তে আমরা রাখছি 2000 টাকা, কিন্তু তুমি যদি আগামী 31শে জানুয়ারির মধ্যে ভর্তি হয়ে যাও তাহলে তোমার জন্য 1000 টাকা। 31শে জানুয়ারির পরে আমাদের আরেকটা সুযোগ দেব তোমাদের 1500 টাকা, তারপরে কিন্তু আবার 2000 টাকায় ফিরে যেতে পারি আমরা, ঠিক আছে? কিন্তু সাপোর্ট কিন্তু অবশ্যই 2000 টাকারই দিব, 100% 2000 টাকা সাপোর্ট দিব। কারণ এখানে যে লেকচার শিটগুলো থাকবে খুবই ইউনিক, এক্সক্লুসিভ। যদি দেখতে চাও, বুঝতে চাও, একটু ডেসক্রিপশন বক্সটা চেক করো। একটা লেকচার শিট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, খুব দারুণ লেকচার শিট তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো ইনশাল্লাহ তোমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য একদম শূন্য থেকে বেস্ট সুপার প্রিপারেশন নেওয়ার জন্য এনাফ। এবং এটার বাইরেও যদি তোমার কিছু লাগে সেটাও সম্পর্কে গাইডলাইন দিয়ে দিব। যাই হোক, 12 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সম্পর্কে একটু আমরা আলোচনা করি। দেশের কেবল মিডিয়ার তালিকাভুক্ত দৈনিক পত্রিকার সংখ্যা কতটি? দেশে মিডিয়ার তালিকাভুক্ত দৈনিক পত্রিকার সংখ্যা আছে 584টি বর্তমানে। 13 নম্বর যে প্রশ্নটা আছে, সম্প্রতি কোন দেশ বাংলাদেশের ICT খাতে সহযোগিতা করতেছে? ইউরোপের দেশ এস্তোনিয়া।
বাংলাদেশের আইসিটি খাতে সহযোগিতা করতে চেয়েছে। বর্তমান দেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে? 144টি বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে কিন্তু চালু আছে। আচ্ছা, এরপর 15 নম্বর যে প্রশ্নটা আছে, 15 নম্বর প্রশ্নটা 2023-24 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি কত? 9.73 9.73 2023-24 বছরে গড় মূল্যস্ফীতি। আবারও কিন্তু নতুন টাকা কিন্তু ছাপানোর ঘোষণা দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় বলছে যে এই টাকা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না, যদিও বিশ্লেষকরা কিংবা সমালোচকরা কিন্তু এটা নিয়ে সমালোচনা করছে। সম্প্রতি কোন দুটি দেশ পারস্পরিক কূটনীতিকদের বহিষ্কার করেছে? কানাডা এবং ভারত। কানাডা এবং ভারত সম্প্রতি কানাডাতে যে একটা শিখ নেতা হত্যাকাণ্ড ঘটালো ভারতের গোয়েন্দা সংস্থা, এটার প্রেক্ষাপটে কিন্তু দুই দেশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। 2024 সালে বিশ্বের সেরা উড়োজাহাজ পুরস্কার পেয়েছে কোন সংস্থা? কাতার এয়ারওয়েজ। বিশ্বের বিখ্যাত একটি উড়োজাহাজ সংস্থা এমিরেটস, এটাও কিন্তু বিশ্বের গুরুত্বপূর্ণ একটি এবং অত্যন্ত প্রভাবশালী একটি উড়োজাহাজ সংস্থা। আচ্ছা, 18 নম্বর যে প্রশ্নটা আছে, 2024 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কিন্তু 84তম। আর এখানে একটা এডিশনাল ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ কিংবা এশিয়া থেকে যে বিমানগুলো ইউরোপ কিংবা আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে এই বিমানগুলো কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে ল্যান্ডিং করে, সেখান থেকে কিন্তু তেল নেয়, তারপরে কিন্তু আমেরিকা মহাদেশের উদ্দেশ্যে বা ইউরোপের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করে। সো এই যে বিমান ল্যান্ডিং বা তেল নেওয়ার কারণে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে দারুণ একটা প্রভাব কিন্তু পড়ে। আচ্ছা, 19 নম্বর যে প্রশ্নটা আছে, বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের নারী কর্মসংস্থান কত শতাংশ বাড়লে দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে বাড়বে? বিশ্ব ব্যাংকের মতে 29% যদি আরো বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে খুব উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। কোন উদ্দেশ্যে পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে? জুলাই বিপ্লবের চেতনায়। 21 নম্বর যে প্রশ্নটা আছে, 21 নম্বর যে প্রশ্ন, পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের স্লোগান কি? এবারের স্লোগান হলো রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা। 22 নম্বর যে প্রশ্নটা আছে, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন কে? তাসকিন আহমেদ কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছে। যে 23 নম্বর যেটা আছে, AIIB। আচ্ছা, আমি একটু এটা লিখে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটার ফুল মিনিংস হলো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করেছে অন্তর্বর্তীকালীন সরকার, ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। 24 নম্বর, ফায়ারফ্লাই স্পার্কল, এটা হলো সদ্য আবিষ্কৃত একটি গ্যালাক্সি বা ছায়াপথ। আচ্ছা, এরপর 25 নম্বর যে প্রশ্নটা আছে, ব্লুমবার্গ এর তথ্য অনুযায়ী 2024 সালে ধনী পরিবারের তালিকায় বাংলাদেশ থেকে স্থান করে নিয়েছে কোন কোম্পানি? অল্টন পরিবার। 26 নম্বর যে প্রশ্নটা আছে, শিয়া বুক অব রেকর্ডে পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসাবে জায়গা করে নিয়েছে কে? আধাবি। ভারতের তামিলনাড়ুতে জন্মগ্রহণ করা মাত্র 2 বছর বয়সের এই শিশু আধাবি তার জন্মের পর থেকে তার বাবা মা সে যে কার্বন নির্গমন করবে সেটার পরিবেশের জন্য কোনো ক্ষতিকর প্রভাব না ফেলে এই জন্য 6000-এর উপরে কিন্তু বৃক্ষ রোপণ করেছে এবং ফলাদি বৃক্ষ রোপণ করেছে, অর্থাৎ যেগুলো ফল দেয়। এ কারণে এই আধাবি নামের শিশুটা বিশ্বের কার্বন নিরপেক্ষ শিশু হিসাবে কিন্তু জায়গা করে নিয়েছে। 27 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা সম্প্রতি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ 2024 চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? সম্প্রতি অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আচ্ছা, 24 নম্বর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে? তাবিত আউয়াল বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। ক্রীড়া বিষয়বলী থেকে কিন্তু প্রশ্ন ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। 29 নম্বর যে প্রশ্নটা আছে, 2024 সালের 7ম সাব নারী চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বাংলাদেশ কিন্তু নেপালের বিরুদ্ধে 7 গোল দিয়ে নেপালকে কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে এবং দ্বিতীয়বারের মতো বাংলাদেশ কিন্তু সাব নারী গেমসে চ্যাম্পিয়ন অর্জন হয়। 2024 সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেছে সামান্থা হার্ভে। এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি, ম্যান বুকার দ্য অরবিটাল গ্রন্থের জন্য। আর 31 নম্বর যে প্রশ্নটা আছে, 2026 সালের 28তম কমনওয়েলথের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? ক্ষুদ্র একটি দেশ অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, আটলান্টিক মহাসাগরের ক্ষুদ্র একটি দেশ, এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 11তম D8 এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
মিশরের বর্তমান রাজধানী কায়রো, এবং মিশরের রাজধানী কিন্তু সম্প্রতি চেঞ্জ হতে যাচ্ছে এবং নতুন নামকরণ করা হচ্ছে নিউ ক্যাপিটাল। মিশরের নতুন নামকরণ হচ্ছে রাজধানীর নিউ ক্যাপিটাল। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার কিন্তু 3টা রাজধানী রয়েছে, এই 3টা রাজধানীর একটা কিন্তু জোহানেসবার্গ। এখান থেকেই কিন্তু G20 বিশ্বের 80% জিডিপি হোল্ড করে কিন্তু G20 বা গ্রুপ অফ 20 এই আন্তর্জাতিক অর্গানাইজেশনটা। 18 অক্টোবর 2024 কোন দেশ আইডিএর 175তম সদস্যপদ লাভ করতে যাচ্ছে? 175তম সদস্যপদ লাভ করতে যাচ্ছে সুরিনাম। আইডিএ বিশ্ব ব্যাংকের একটি শাখা, যেটাকে বলা হয় সফট লোন উইন্ডো, এটার কিন্তু সদস্যপদ লাভ করছে সুরিনাম। আচ্ছা, এরপর 35 নম্বর যে প্রশ্নটা আছে, 21 অক্টোবর 2024 কোন দেশ আইএমএফ এর 191তম সদস্য লাভ করেছে? কোন দেশ বলতে অপশনগুলোর মধ্যে যে দেশটা আছে সেটাকেই রাইট আনসার করতে হবে আপনাদের। এটা রাইট আনসার হলো উত্তর কোরিয়া। আইএমএফ এর 191তম সদস্যপদ লাভ করেছে মূলত 4টি দেশ, একটি হলো কিউবা, মোনাকো, লিচেনস্টাইন বা উত্তর কোরিয়া। এই 4টা দেশ কিন্তু আইএমএফ এর 191তম সদস্যপদ লাভ করেছে একই সাথে এই 4টা দেশ। 36 নম্বর, 22 অক্টোবর 2024 কোন দেশ আইএফএডির 179তম সদস্যপদ লাভ করেছে? যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। আইএফএডি ইন্টারন্যাশনাল ফিনান্স ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট এর 179তম সদস্যপদ লাভ করেছে ইউক্রেন। 27 নম্বর যে প্রশ্নটা আছে, 37 নম্বর, যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেমস ডেভিড ভ্যান্স। 38 নম্বর যেটা আছে, ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে বর্তমান বিশ্বের শীর্ষ দেশ কোনটি? প্রাকৃতিক সম্পদে বর্তমান বিশ্বের শীর্ষ দেশ হলো রাশিয়া। 39 নম্বর যে প্রশ্নটা আছে, জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? আন্তর্জাতিক বর্ষ হলো 2027 সালকে জাতিসংঘের পর্যটনের টেকসই এবং স্থিতিস্থাপক বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে, এবং জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে 2026 সালকে। 2026 সালকে কি করা হয়েছে? জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এরপর 41 নম্বর যে প্রশ্নটা আছে, 2026 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ক্যামেরুনে 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। 42 নম্বর, 2025 সালের কোপ 30 কোথায় অনুষ্ঠিত হবে? কোপ 30 অনুষ্ঠিত হবে হলো ব্রাজিলে। 43 নম্বর, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু যেটাকে বলা হচ্ছে বর্তমান সদস্য দেশ কোনটি? বর্তমান সদস্য দেশ হলো 11টি। সর্বশেষ সদস্যপদ লাভ করেছে মরিশাস। মরিশাস আফ্রিকার একটি হিন্দু প্রধান রাষ্ট্র। পৃথিবীতে যে 3টা হিন্দু প্রধান রাষ্ট্র রয়েছে তার ভিতরে একটা হলো মরিশাস এবং অন্য 2টা হলো নেপাল এবং ভারত। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএডি ইন্টারন্যাশনাল ফিনান্স ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট বর্তমান সদস্য কতটি? বর্তমান সদস্য এই যে 75টি। সর্বশেষ ইউক্রেন লাভ করেছে সদস্যপদ। 1 এপ্রিল 2025 থেকে কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে কে? কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে শার্লি আয়রকর বোসওয়ে, ঘানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী শার্লি। তিনি কিন্তু কমনওয়েলথের 7ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে। 46 নম্বর, বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? লিগনোস্যাট। লিগনোস্যাট জাপানের তৈরি বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট। আচ্ছা, এরপরে 47 নম্বর যে প্রশ্নটা আছে, ইন্টারপোলের নবম মহাসচিব কে? ইন্টারপোলের নবম মহাসচিব হলো ভালডেসি উরকুইজা। ভালডেসি উরকুইজা প্রথম নন ইউরোপিয়ান বা আমেরিকান ব্যক্তি যিনি ইন্টারপোলের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, এবং তিনি কিন্তু ব্রাজিলের ফেডারেল পুলিশের কিন্তু একজন সদস্য ছিলেন। ব্রাজিলের ফেডারেল পুলিশের সদস্য ছিলেন। 48 নম্বর, নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী? আচ্ছা, সহযোগী দেশের মর্যাদা পেয়েছিল ইন্দোনেশিয়া, বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ লাভ হয়েছে। 49, সৌদি আরবের রিয়াদে নির্মিত বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কোনটি? মুকাব টাওয়ার। মুকাব টাওয়ার। 50 নম্বর, লেবাননে হিজবুল্লাহ নতুন মহাসচিবকে? নতুন মহাসচিব হলো নাইম কাসেম। এর আগে কিন্তু দীর্ঘ সময় ধরে
লেবাননের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসান নাসিরুল্লাহ, কিন্তু ইসরায়েলি বর্বর হামলায় কিন্তু তিনি নিহত হয়েছেন। নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন নাইম কাশেম। 150 নম্বর যে প্রশ্নটা আছে, বর্তমান দেশের চাকরিতে, এটা কিন্তু যারা জব ক্যান্ডিডেট আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 150 নম্বর, চাকরিতে বর্তমানে প্রবেশ সীমা কত? 32 বছর। ঠিক আছে। 53 নম্বর, 2025 সালের 30তম জাতিসংঘ জলবায়ু COP30, এটা ব্রাজিল, আগেও মনে আলোচনা করেছি। 54, এশিয়ান ক্লিয়ারিং, এটা হলো 11টি। আর আকু এর সর্বশেষ সদস্য কোনটি? মরিশাস, আফ্রিকার একটি হিন্দু প্রধান দেশ। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, আচ্ছা সরি, আমি মনে হয় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সদস্য সংখ্যা বলেছিলাম 175টি, 175টি না 179টা হবে, 179টা হবে আন্তর্জাতিক কৃষি তহবিল। সর্বশেষ কিন্তু ইউক্রেন সদস্য লাভ করেছে 1 এপ্রিল 2025। আচ্ছা, এখানে আপনাদের একটা কথা একটু বলে রাখি, শত শত প্রশ্ন খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আলোচনা করতে হয়, এবং এখানে মস্তিষ্ক যে কত ফাস্ট কাজ করাতে হয় এটা হয়তো আমরা যারা ক্লাস নিই তারাই হয়তো জানি। সো দু একটা ইনফরমেশন অনিচ্ছাকৃতভাবে কিন্তু ভুল হয়ে যেতে পারে। সো সেগুলো যদি আপনার কাছে মনে হয় যে এটা মনে হয় এইটা, তাহলে একটু গুগল করে দেখে নেবেন, ব্যাস এনাফ। ঠিক আছে, এখানে এসে তো বাজে কমেন্ট করার কোনো দরকার নাই। আর যারা বাজে কমেন্ট করেন তাদের কিন্তু চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয়। সো যাদের ক্লাস করতে ভাল লাগবে তারা ক্লাস করবেন। যদি আপনার কাছে মনে হয় যে ভাই আপনি ভুল তথ্য দিচ্ছেন, আপনি যেগুলো দিচ্ছেন এগুলো দরকার না, প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয় তথ্য দিচ্ছেন, অপ্রয়োজনীয় আলোচনা করতেছেন, ভাই আপনার ক্লাসটা তো করার দরকার নাই, আপনি চলে যান। আপনি বাজার থেকে একটা বই কিনে আপনার নিজের মতো প্রিপারেশন রাখেন। ঠিক আছে, আপনার তো এইখানে এসে এত ঘন্টার পর ঘন্টা সময় আপনি কেন নষ্ট করবেন? 57 নম্বর যে প্রশ্নটা আছে, 1 এপ্রিল 2025 কমনওয়েলথের 7ম মহাসচিব শার্লি, আগে আলোচনা করেছি। আচ্ছা, এটাও আলোচনা করেছি, লিগনোস্যাট, ইন্টারপোলের ভালডেসি উরকুইজা, মুকাপ টাওয়ার। আচ্ছা, এগুলো রিপিট হয়ে গেছে কারণ এগুলো আগে ছিল এমসিকিউ আকারে, আর এখন আসছে এগুলা। 65 নম্বর যে প্রশ্নটা আছে, 21শে নভেম্বর 2024 অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য বর্তমানে 21শে নভেম্বর পর্যন্ত 24 জন, সর্বশেষ যে মোস্তফা ফারুকি সহ 24 জন। ডিকেড ফর অ্যাকশন ফর ক্রায়োস্ফেরিক সায়েন্সের সময়কাল কত? 2025 থেকে 34, এই সময়টাকে নির্দেশ করা হয়েছে। 65 নম্বর যেটা আছে ICSID, এটাও কিন্তু বিশ্ব ব্যাংকের একটি শাখা। এটার বর্তমান সদস্য রয়েছে 166টি, বর্তমান সদস্য রয়েছে 166টি, এবং 25শে আগস্ট 2024 এখান থেকে এই যে ICSID থেকে পদত্যাগ করছে হন্ডুরাস। এরপরে বৈশ্বিক রপ্তানিতে বিশ্বের বর্তমানে শীর্ষে আছে কে? শীর্ষে আছে চীন, আমদানিতে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। আমদানিতে শীর্ষে আছে কে? যুক্তরাষ্ট্র। রপ্তানিতে শীর্ষে আছে চীন। আচ্ছা, এরপর 71 নম্বর যেটা আছে, 25শে আগস্ট 2024 বাংলাদেশ কোন দেশের সাথে টেস্ট জয়লাভ করেছে? পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশ টেস্ট জয়লাভ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 17তম সভাপতিকে? ফারুক আহমেদ। দীর্ঘদিন পরে কিন্তু আমরা বিসিবির সভাপতি পদের একটা পরিবর্তন দেখতে পেয়েছি, তাই না? আসলে বাংলাদেশের প্রত্যেকটা অর্গানাইজেশন যে স্বৈরতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক হয়ে গিয়েছিল তার একটা দারুণ উদাহরণ ছিল কিন্তু বাংলাদেশের এই যে ক্রিকেট বোর্ড বিসিবি। আচ্ছা, এরপর 73 নম্বর যে প্রশ্নটা আছে, 2024 সালে 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পুরস্কার লাভ করেছে কোন দেশ? অর্থাৎ প্যারিসে যে অলিম্পিক অনুষ্ঠিত হয়ে গেল, এখানে সবথেকে বেশি পুরস্কার লাভ করেছে যুক্তরাষ্ট্র। সবথেকে বেশি স্বর্ণজয়ী দেশ হলো যুক্তরাষ্ট্র, 40টি স্বর্ণজয় লাভ করেছে। প্যারিস অলিম্পিক 2024 ম্যারাথনে পুরুষের ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ দ্রুত গতিতে যে দৌড়, মেবি এটাতে ইথিওপিয়ার তামিরাত তোলা। আচ্ছা, তামিরাত তোলা। 76 নম্বর যেটা আছে, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে? মাইকেল মিলার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন EU এর রাষ্ট্রদূত। 77 নম্বর, বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন 2024 কতটি উদ্দেশ্য নিয়ে আয়োজিত হয়? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 7টি উদ্দেশ্যগুলো জানা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, একটু গুগল করে উদ্দেশ্যগুলো পড়ে নেবেন। 78 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশের প্রধান ঋণদাতা দেশ কোনটি? জাপান। বাংলাদেশের কিন্তু সবথেকে বড় বন্ধু রাষ্ট্র কিন্তু জাপান। বাংলাদেশের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে জাপান কিন্তু উদার হস্তে আমাদেরকে সহযোগিতা করে যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিদ আওয়াল, এটা বলেছি। জাতিসংঘের মতে কতজন নারী এবং কন্যা শিশু যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে? 60 কোটির বেশি নারী এবং কন্যা শিশু, 60 কোটির বেশি। ক্যান ইউ ইমাজিন ম্যান, 60 কোটির বেশি নারী এবং শিশু কিন্তু যুদ্ধের কারণে
ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এরপর 81 নম্বর যে প্রশ্নটা আছে, সাম্প্রতিক সময়ে কমনওয়েলথের মহাসচিব হিসেবে কে নির্বাচিত হয়েছে, এটাও আলোচনা করেছি, শার্লি ঘানার পররাষ্ট্রমন্ত্রী। 82 নম্বর যেটা আছে, বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। এই ধরনের প্রশ্নগুলো থেকেও প্রশ্ন আসে, বাংলা একাডেমি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে, সবাই একটু পড়ে নেবেন। সম্প্রতি নারী আচ্ছা বাংলাদেশ জয়লাভ করেছে, বাংলাদেশ 7টি গোল দিয়েছে এবং ভুটান মাত্র 1টি গোল দিয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো কোন প্রতিষ্ঠান বাস রপ্তানি কার্যক্রম শুরু করেছে? ইফাদ অটো। ইফাদ অটো বাস নির্মাণের ক্ষেত্রে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান কিন্তু ইফাদ অটো। আচ্ছা, এরপরে 85 নম্বর যে প্রশ্নটা আছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি পদাধিকার বলে জেনারেল ওয়াকারুজ্জামান, সেনাবাহিনী প্রধান যিনি থাকেন তিনি পদাধিকার বলে কিন্তু অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। প্রতি বছর বাংলাদেশ যে ঋণ আসে তার কত শতাংশ চীন সরবরাহ করে? তার 10% কিন্তু চীন সরবরাহ করছে বাংলাদেশের সমগ্র ঋণের। বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি ঋণ পায় জাপান থেকে, চীন থেকে, যুক্তরাষ্ট্র থেকে, এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য দেশগুলো থেকেও কিন্তু পায়। 88 নম্বর যে প্রশ্নটা আছে, বিশ্ব স্বাস্থ্য শীর্ষ সম্মেলন 2024 কোথায় এবং কবে অনুষ্ঠিত হয়? 13 থেকে 15 অক্টোবর বার্লিনে, যেখানে 7টি উদ্দেশ্য কিন্তু ছিল। 89 নম্বর, বিশ্বব্যাংক এবং IMF এর বার্ষিক সভা কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে? 16 থেকে 21 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে হয়েছে ওয়াশিংটনে। ঠিক আছে, বিশ্বব্যাংক এবং IMF এর বার্ষিক সভা ওয়াশিংটনে। 90 নম্বর যেটা আছে, বিশ্বব্যাংক IMF এর বার্ষিক সভায় বাংলাদেশ কতটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বিশ্বব্যাংক এবং IMF এর বার্ষিক সভায় বাংলাদেশ কতটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছে? 3টি। যেমন রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতিসংঘ সফর করেছে, জাতিসংঘের কিন্তু 79তম অধিবেশনে ভাষণ দিয়েছেন, সেখানে রোহিঙ্গা সংকট নিয়ে কিন্তু তিনি 3 দফা পেশ করেছেন। এ ধরনের প্রশ্নগুলো কিন্তু চলে আসে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কোনো অবদান যদি বাংলাদেশের কেউ রাগে, বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওয়ার্ল্ডের যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে, সো এই সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। 91 নম্বর যে প্রশ্নটা আছে, বর্তমান বাংলাদেশ সর্বাধিক রেমিটেন্স আসছে কোথা থেকে? বর্তমানে সব থেকে বেশি রেমিটেন্স আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি রেমিটেন্স আসতো সৌদি আরব থেকে। এছাড়াও বাংলাদেশের রেমিটেন্স আসার গুরুত্বপূর্ণ একটি দেশ কিন্তু সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কাতার। 92 নম্বর যে প্রশ্নটা আছে, লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষীর শান্তিরক্ষী বাহিনী হলো ইউএন বলতে ইউনাইটেড নেশন, IFIL। আচ্ছা, আমি একটু এটা ইংরেজিতে লিখে দিই, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। UNIFIL। দেশের নারীদের কর্মসংস্থান বাড়লে, আচ্ছা বিশ্বব্যাংক যে একটা ধারণা দিয়েছে যে উৎপাদন কতটা বৃদ্ধি পাবে, এটা হলো 29%। আর বর্তমানে BSTI অনুমোদিত পণ্যের সংখ্যা হলো 299টি। বাংলাদেশে বর্তমানে BSTI অনুমোদিত পণ্যের সংখ্যা হলো 299টি। আচ্ছা, এরপরে 95 নম্বর যে প্রশ্নটা আছে, লিয়াওনিং কি? লিয়াওনিং হলো বর্তমানে চীনের সম্প্রতি নির্মিত একটি বিমানবাহী রণতরী লিয়াওনিং। বিমানবাহী রণতরী মানে যে সকল রণতরী বা অনেকটা একটা রানওয়ের মতো, যেখানে বিমান বা যুদ্ধ বিমানগুলো কিন্তু ল্যান্ড করতে পারে এবং সেখান থেকে কিন্তু আবার উড্ডয়নও করতে পারে। বর্তমানে বিশ্বের দীর্ঘতম সেতু কোনটি? দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ, এটা কিন্তু চীনে অবস্থিত বর্তমান বিশ্বের দীর্ঘতম সেতু, যেটা মূলত সমুদ্রের উপর নির্মিত। আচ্ছা, এরপরে 97 নম্বর যে প্রশ্নটা আছে, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প সমাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কবে? এটার সম্ভাবনা রয়েছে ডিসেম্বর 2029, এখনো পর্যন্ত অনেক দেরি। 98, বিশ্বের পাম অয়েল উৎপাদনে দ্বিতীয় অবস্থান রয়েছে কোন দেশ? মালয়েশিয়া। 1 নম্বরে আছে ইন্দোনেশিয়া। 99, বৈশ্বিক জিডিপিতে পর্যটন খাতের অবস্থান 9.1%। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পর্যটন খাতের অবদান বৈশ্বিক জিডিপিতে 9.1%। আন্তর্জাতিক টি-20তে এক ইনিংসে সর্বোচ্চ রান কত? আন্তর্জাতিক টি-20তে এক ইনিংসে সর্বোচ্চ রান হলো 314। মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের মতো একটা রাষ্ট্র 314 রান করে কিন্তু আন্তর্জাতিক টি-20তে রেকর্ড গড়ে তুলেছে, আর প্রতিপক্ষ ছিল মঙ্গোলিয়া। আর সর্বনিম্ন রান করেছে কিন্তু আইভরি কোস্ট, 9 রান করেছিল, 9 রানে অল আউট হয়েছিল। 101, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত গ্লোবাল লিডারশিপ সাবমিটে
বাংলাদেশ থেকে কে অংশগ্রহণ করবে, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেহেতু আগে ডেমোক্রেটিক সাবমিটগুলোতে কিন্তু বাংলাদেশ ইনভাইট পেত না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেমোক্রেটিক সাবমিট ছিল এখানে কিন্তু বাংলাদেশকে ইনভাইট করা হতো না। আর স্টেট ডিপার্টমেন্ট কিন্তু সম্প্রতি গ্লোবাল লিডারশিপ সাবমিটে বাংলাদেশকে আমন্ত্রণ করেছে এবং বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে আকরাম হুসাইন। আর আজকে 20 জানুয়ারি আজকেই কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের কিন্তু প্রভাবশালী বিশেষত কট্টর ডানপন্থী নেতারা আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হিসাবে দাবি করা সেই নরেন্দ্র মোদী কিন্তু আমন্ত্রণ পায়নি। নরেন্দ্র মোদীর পরিবর্তে কিন্তু ইন্ডিয়ার যে ফরেন সেক্রেটারি এস জয়শঙ্কর কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং সামরিক প্রতিদ্বন্দ্বী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিল। তৈরি পোশাকে রপ্তানিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান হলো ইয়াংওয়াং, চীনের একটি প্রতিষ্ঠান ইয়াংওয়াং। আর তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানের 2য় নম্বর তালিকায় আছে হামিম গ্রুপ। হামিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একে আজাদ প্রতিষ্ঠিত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে একটি মাইল ফলক কিন্তু এই প্রতিষ্ঠান। একে আজাদ চ্যানেল 24 এবং সমকাল পত্রিকারও কিন্তু তিনি স্বত্বাধিকারী। 104 নম্বর চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হলো BYD। বর্তমান সময়ে কিন্তু বৈদ্যুতিক গাড়ি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের টেসলা কিন্তু বৈদ্যুতিক গাড়ির প্রতি অনেক বেশি হাইলাইট করছে। এছাড়াও কিন্তু চীনও কিন্তু বর্তমানে বৈদ্যুতিক গাড়ির প্রতি অনেক বেশি হাইলাইট করছে এবং ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কর্মদিবসে যে এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ যেগুলো জারি করবে তার ভিতরে কিন্তু এই বৈদ্যুতিক গাড়ি সংক্রান্ত একটি অর্ডারও কিন্তু থাকবে। আচ্ছা, 2005 নম্বর যেটা প্রশ্ন, আগস্ট মাসে দেশে কত ডলার প্রবাসী আয় এসেছে? 222 কোটি মার্কিন ডলার। প্রবাসীরা কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল এবং তারপর যখন সরকারের পতন ঘটে যায় তখন স্মরণকালের সব থেকে বেশি রেমিটেন্স সরবরাহ কিন্তু আসে এবং সেটার পরিমাণ ছিল 222 কোটি মার্কিন ডলার। আচ্ছা, এরপরে 106 নম্বর যে প্রশ্নটা আছে, কে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন? বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হলো নূরজাহান বেগম। 107 নম্বর যেটা, গুগলের AI অ্যাসিস্ট্যান্টের নাম কি? জেমিনি। গুগলের AI অ্যাসিস্ট্যান্টের নাম হলো জেমিনি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে ইয়াও ওয়েন। 2023-24 অর্থ বছরে দেশে মোট কত ডলার প্রবাসী আয় এসেছে? 23-24 অর্থ বছরে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে 23.91 বিলিয়ন ডলার। এটা কিন্তু অনেক বেশি, 23.91 বিলিয়ন ডলার। জিডিপিতে প্রবাসীদের আয় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর 110 নম্বর যেটা প্রশ্নটা আছে, সামরিক শক্তিতে বাংলাদেশের বর্তমান অবস্থান। বাংলাদেশ কিন্তু রিসেন্টলি 4 ধাপ এগিয়ে বর্তমান অবস্থান কিন্তু 37তম। এরপর 2023-24 অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানিতে দেশের শীর্ষ শিল্প তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের ইয়াংওয়ান কর্পোরেশন। দ্বিতীয় হলো যেটা হামিম গ্রুপ। সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান কিম জং উনকে 24টি ঘোড়া উপহার দিয়েছে? আচ্ছা, এখানে এটা অবশ্যই উত্তর কোরিয়া হবে। এরপরে যেটা আছে কিম জং উনকে দিয়েছে রাশিয়া কিন্তু দিয়েছে। সদ্য সমাপ্ত বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে কে? মেহেদী হাসান মিরাজ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো এটা, যে বিশেষত টেস্ট ক্রিকেটে সিরিজ জয়লাভ করা এটা দেশের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। সো এই ধরনের অ্যাচিভমেন্টে কারা অনবদ্য অবদান রাখতেছে সেই বিষয় থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। আচ্ছা, 113 নম্বর যে প্রশ্নটা আছে, সম্প্রতি দেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সম্মান জানিয়ে 57 জন বাংলাদেশিকে কারামুক্ত করে দিয়েছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু বিক্ষোভ করেছিল, যদিও সে তাদের রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে যে কিন্তু তারা সমাবেশ করেছিল, যেহেতু তাদের রাজতান্ত্রিক দেশ। সো এই ধরনের দেশগুলোতে কিন্তু এ ধরনের বিক্ষোভ কোনোভাবেই অনুমোদিত না, কিন্তু এই অনুমোদন লঙ্ঘন করে বাংলাদেশিরা
যে বিক্ষোভ করেছিল তার কারণে 57 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী কিন্তু তারা ছাড়া পাওয়ার কথা না, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একজন গ্লোবাল লিডার, তো তার সম্মানেই কিন্তু এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু 57 জন ব্যক্তিকে কিন্তু ছেড়ে দেয়, কারামুক্ত করে দেয় এবং তারা কিন্তু বাংলাদেশেও ফিরে এসেছে। ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের সশস্ত্র গোষ্ঠী? মিয়ানমারের, খুব আলোচিত বর্তমান সময়ে। মিয়ানমারের বিষয়গুলো একটু ইনফরমেশন জানতে হবে। ব্রাদারহুড অ্যালায়েন্স। আচ্ছা, এরপর 115 নম্বর যে প্রশ্নটা আছে, সম্প্রতি আফ্রিকার কোন দেশে জেএনজি বিপ্লবের সূচনা ঘটে? আচ্ছা, বাংলাদেশের পাশাপাশি কেনিয়াতেও কিন্তু সম্প্রতি জেএনজি বিপ্লবের সূচনা ঘটেছে, আফ্রিকার দেশ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেহেতু বাংলাদেশের সমসাময়িক একটি জেএনজি বিপ্লব সংগঠিত হয়েছে, সো প্রশ্নটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। 116 নম্বর যে প্রশ্নটা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5ই সেপ্টেম্বর পালিত কর্মসূচির নাম কি? 5ই সেপ্টেম্বর শহীদি মার্চ বা শহীদি মার্চ, এই কর্মসূচি কিন্তু পালিত হয়েছে। তো আপনাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা প্রশ্ন আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সাম্প্রতিক প্রশ্ন কিন্তু কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি বা এক্সামকে টার্গেট করে হয় না। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানেই সাম্প্রতিক প্রশ্ন আসে সেই কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কিছুদিন পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, দারুণ একটা রিভাইজ হয়ে যাবে। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসে। সো অ্যাডমিশন ক্যান্ডিডেট, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সব ইউনিভার্সিটির জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের যে কোর্সগুলো আছে সব কিছু যেহেতু আমি আগে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। যদি আপনারা কেউ চান আমাদের কোর্সের সাথে থাকতে, আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থেকে আপনার প্রিপারেশন নিতে, তাহলে আপনার জন্য রয়েছে কিন্তু আমাদের অনেকগুলো কোর্স, যেগুলোর বিস্তারিত কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আমাদের সাথেই থাকুন, আমাদের সঙ্গে থেকে অ্যাডমিশন কিংবা জব কম্পিটিটিভ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের প্রিপারেশন রাখুন। ইনশাল্লাহ বেস্ট পারফরমেন্স করতে পারবেন।